Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Ria Mojumdar. Currently I am doing my internship at Bakura Shomiloni Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করার সময় কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখা উচিত এবং যে কোনো টাইপেরই র্যাঙ্ক হোক না কেন, যাদের র্যাঙ্ক অনেকটা ভালো এসছে, যাদের বর্ডার লাইন র্যাঙ্ক আছে এবং যাদের কিনা শেষের দিকে র্যাঙ্ক এসছে, যাদের হয়তো কলেজ পাওয়ার পসিবিলিটি কম, খুব বর্ডার লাইন তোমরা ভাবছো যে হবে কি হবে না, তো সেক্ষেত্রে সমস্ত টাইপের র্যাঙ্কারদের ক্ষেত্রেই কেমনভাবে চয়েস ফিলিং করলে তোমার র্যাঙ্কে তুমি বেস্ট কলেজটা পেতে পারো সেটা আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলবো। সো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি যে চয়েস ফিলিং নিয়ে তোমাদের কিন্তু একটা নিজেদের মধ্যেই কনফিডেন্স আসবে আর ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, চয়েস ফিলিং করার আগে সবার ফার্স্টেই যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, যে ফ্যাক্টরগুলো মাথায় রেখে তোমার চয়েস ফিলিং করা উচিত, সেগুলো হলো ফার্স্ট যেটা আছে সেটা হলো অ্যাকাডেমিক্স, সেখানে পড়াশোনার এনভায়রনমেন্ট কেমন, সেখানে কেমন পড়াশোনা হয় সেটা। 2 নম্বর যেটা আছে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার। দেখো, যেহেতু এটা একটা মেডিকেল প্রফেশন, তো সমস্ত কিছুই কিন্তু আমাদের বেশিরভাগটা স্কিলের ওপরই ডিপেন্ড করবে। তোমার নলেজ প্লাস স্কিল দুটোই কিন্তু প্রয়োজন। যেহেতু তুমি আমরা যতদিন পর্যন্ত ফাইনাল ইয়ার পর্যন্ত থাকি, যতদিন পর্যন্ত না আমরা পেশেন্টের কাছে যাই, পেশেন্টকে নিজে হাতে টাচ করি, নিজে হাতে তার চ্যানেল করি, নিজে হাতে তার বিভিন্ন জিনিস আমরা নিজে হাতে যতক্ষণ না পর্যন্ত করছি, ততদিন কিন্তু তোমার কতটা বেশি স্কিল ডেভেলপড হচ্ছে, তুমি কতটা ভালো ডাক্তার হবে সেটা কিন্তু কখনোই জাজ করা যায় না। তো সেই জন্য স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, আর সেটা ডিপেন্ড করবে যে তোমাদের কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে। যত ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে, যত বেশি ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, সেখানে বিভিন্ন রকম অপারেশন বলো বা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থাকবে, সেখানে তাহলে সেই সব রোগের চিকিৎসা হবে, সেই সব পেশেন্টরা সেখানে যাবে, বেশি পেশেন্ট পাবে, তোমরা নিজেরাও বেশি সেখানে হ্যান্ডজোন পাবে। তো সেই জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু বেশিরভাগ যেটা দেখো, যে সেই ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি, যে অবশ্যই কলকাতার কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার বেশিই ভালো হয়, ওল্ড কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার বেশি ভালো হয় নতুন কলেজের তুলনায়। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর যেটা আছে সেটা হলো ডিস্টেন্স ফ্রম হোম। তোমার বাড়ি থেকে তোমার কলেজের দূরত্ব কত বেশি। অবশ্যই সবার জন্যই আমি এটা বলবো যে যত বেশি কলেজটা নিজেদের বাড়ির কাছে হয় সেটাই কিন্তু ভালো। এবার ধরো, অবশ্যই যেহেতু কলকাতার কলেজগুলোর একটু প্রেফারেন্স সবসময় বেশি, কারণ কলকাতার কলেজ থেকে নিজেদের বাড়ির যদি ডিস্টেন্স বেশিও হয়, স্টিল কিন্তু কলকাতার কলেজগুলোই নেওয়া বেটার, যেহেতু ওই কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি, পেশেন্ট লোড অনেক বেশি, সেখানে অনেক বেশি রকম সমস্ত কিছুর ফ্যাসিলিটি আছে, যাতায়াত বলো, যোগাযোগ বলো, সমস্ত কিছু। তো সেই জন্য কিন্তু ডিস্টেন্সটা যদি সেক্ষেত্রে কলকাতার কলেজের সাথে কম্পেয়ার করো, তখন কিন্তু কলকাতার কলেজগুলোকে আমার মনে হয় না যে কম্প্রোমাইজ করা ঠিক হবে। বাট কলকাতার কলেজগুলো বাদ দিয়ে বাকি যে কলেজগুলো আছে, নতুন কলেজ, পুরনো কলেজ বা বিভিন্ন দূরে তোমার বাড়ি থেকে যদি সেই কলেজগুলোর দূরত্ব কাছে হয়, তবে তোমার ক্ষেত্রে কিন্তু একটু বেশি সুবিধা থাকবে। কারণ আমার বাড়ি থেকেও আমার কলেজ বহুত বেশি দূরে, তো আমি নিজে সেটা ফিল করি যে আমার মনে হয় কাশ আমার আরও কাছে কলেজটা হতো, খুব ভালো হতো। বিভিন্ন রকম সেটা বিভিন্নভাবেই তুমি অনেক রকম সুবিধা পাবে যদি কিনা তোমার বাড়ি তোমার কলেজের কাছে থাকে। তাহলে যেমন ধরো, হঠাৎ করেই তোমার কলেজে কখনো তোমার শরীর খারাপ হয়ে গেল, তখন কিন্তু তোমার মনে হবে, অবশ্যই এটা তুমি ফিল করবে খুব বেশি, যে কাশ আমার বাড়ি এখানে থাকতো, আমার বাবা মা বাড়ির লোক আমার কাছে থাকতো, তাহলে কিন্তু তুমি অনেকটা বেশি মেন্টালি পিস পেতে। তারপর যেমন ধরো, হোস্টেলের বেশিরভাগ অলমোস্ট সব কলেজেরই খাবার সেই একই রকম, খুবই বাজেই হয়, হস্টেলের খাবার একদমই ভালো না। তো তোমার মনে হতো যদি কিনা আমার বাড়িটা কাছে থাকতো, তাহলে আমি কখনো বাড়িতে যেয়ে একবেলা খেয়ে আসতে পারতাম, একবেলা বাড়ির লোকের সাথে একটু সময় কাটিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু সেটা অনেক বেশি এফেক্ট ফেলে নিজেদের মাইন্ডের ওপর। যেটা কিনা যদি বাড়িটা অনেক বেশি দূরে হয়, যেমন আমার ক্ষেত্রেও এটা হয়, খুব খারাপ লাগলেও কিন্তু বাড়ি আসা যায় না। তো সেই জন্য ডিস্টেন্সটা কিন্তু একটু ম্যাটার করে। যদি কিনা তোমার বাড়িটা অনেক বেশি দূরে হয়, তাহলে আমি বলবো যে তোমাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি মোটামুটি ভালো যে কলেজটা আছে সেটাকে তোমরা প্রেফারেন্স লিস্টে আগে রাখতে পারো। যদি সেটা কলকাতার কলেজ না হয়, অবশ্যই আমি বলবো কলকাতার কলেজগুলো কিন্তু সত্যিই খুব ভালো, তো সব দিক থেকেই ভালো, তো সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা বেশি হলেও কলকাতার কলেজ নেওয়া বেটার। এরপর যেটা আছে সেটা হলো লোকেশন অফ ইউর কলেজ।
মানে তোমার কলেজটা কোন লোকেশানে আছে, সেখানের বাস লাইন কেমন, ট্রেন লাইন কেমন আছে, ট্রেন লাইনের যোগাযোগ ব্যবস্থাটা কেমন অ্যাকচুয়ালি, তারপর সেখানকার পরিবেশটা কেমন, সেগুলোও কিন্তু তোমার পড়াশুনোর উপর এফেক্ট ফেলে, মাইন্ডের ওপর। সেখানকার খাবার কেমন, সেখানের লোকজন কেমন, এগুলো কিন্তু একটু হলেও এগুলো কিন্তু এফেক্ট ফেলে। যত বেশি ভালো হবে তত বেশি তোমার মাইন্ডটাও ফ্রেশ থাকবে, তুমি নিজেও পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু বেশি মানে তুমি মেন্টালি যদি ভালো ফিল করো তাহলে অবশ্যই তোমার সব কিছুই ভালো লাগবে। কিন্তু তোমার যদি দেখছো যে এখানে না যাতায়াত ব্যবস্থা ভালো, না যোগাযোগ ব্যবস্থা ভালো, পরিবেশ ভালো, তাহলে কিন্তু তোমার নিজে থেকেই মন থেকেই অশান্তিতে থাকবে। তো বাকি কিছুতে কীভাবে তুমি মানে কনসেন্ট্রেট করতে পারবে, এটা কিন্তু হয় না। তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবে যে যেই কলেজ তুমি চয়েস ফিলিংয়ে দিচ্ছ, যেই কলেজে তুমি ভর্তি হতে চাইছো, যেই কলেজ তুমি প্রেফারেন্স লিস্টে আগে দিচ্ছ, সেই কলেজের সম্পর্কে ভালোভাবে ইনফরমেশানগুলো নেওয়ার, যে সেটা কোথায় অবস্থিত, সেখানকার লোকজন কেমন, সেখানকার এনভায়রনমেন্ট কেমন, সেই সমস্ত কিছুই কিন্তু দেখে নেওয়া অবশ্যই প্রয়োজন। পরের পয়েন্টে যেটা আছে সেটা হলো ওল্ড অর নিউ কলেজ। এটাও কিন্তু অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন চলবে যে ডিস্টেন্স অনেক বেশি, সেই কলেজটাও খুব ভালো নয়, বাট সেক্ষেত্রে নতুন কলেজটা আমি নেবো কিনা, যেটা আমার বাড়ির কাছে আছে, যেটার লোকেশন ভালো, সমস্ত কিছু ভালো, সেক্ষেত্রে। তো ওল্ড আর নিউ কলেজের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ওল্ড কলেজ যেগুলো আছে, খুব ওল্ড যেগুলো, আমি এটা বলছি না যে 2019 আর 2022-এর কলেজগুলো তুমি কম্পেয়ার করো, কিন্তু একদম পুরনো যে কলেজগুলো আছে, ধরো নর্থ বেঙ্গল, বাঁকুড়া, বর্ধমান, এই সমস্ত কলেজ, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, এগুলোর সাথে যদি নতুন কলেজগুলোর কম্পেয়ার করো, তাহলে কিন্তু আমার মনে হয়, আমার এটা নিজের পার্সোনালি মনে হয় যে সেক্ষেত্রে তুমি পুরনো কলেজগুলো নেওয়াটা বেটার হয়। কারণ কি, একদম নতুন কলেজগুলোর তুলনায় পুরনো কলেজের কিন্তু যেহেতু সেখানে সিনিয়র জুনিয়র একটা রিলেশনশিপ থাকে তাদের মধ্যে, অনেক সিনিয়ররা থাকা অবশ্যই কলেজে ভালো। তারপর তারা সেখানকার পিজি সিটগুলো থাকে। তারপর যেটা যে সেই পুরনো কলেজে যেহেতু এত বছর ধরে সেই কলেজগুলো চলে আসছে, তার কিন্তু একটা সিকোয়েন্স থাকে, পড়াশোনা বলো যে কোনো কিছুরই, সেই সঙ্গে যেটা থাকে সেখানকার ইনফ্রাস্ট্রাকচারটা তুলনামূলক একদম নতুন কলেজের তুলনায় কিন্তু বেশ অনেকটাই ভালো থাকে। তো সেই জন্য ওই রকম পুরনো কলেজের সাথে যদি একদম এই নতুন কলেজগুলোর কম্পেয়ার করো, সেক্ষেত্রে কিন্তু পুরনো কলেজগুলো আগে দেওয়াটাই আমার মনে হয় এখনও পর্যন্ত কিন্তু বেটার। এরপরে আরও কয়েক বছর যদি চলে যায়, তখন হয়তো তুমি ভাবতেই পারো যে হ্যাঁ, পুরনো কলেজের তুলনায় নতুন কলেজগুলোই নিয়ে নিই, কারণ নতুন কলেজগুলো বেশি ঝাঁ চকচকে আছে, জায়গাগুলোও ভালো। তো সেক্ষেত্রে নতুন কলেজ আর পুরনো কলেজের মধ্যে ওই রকম দূরের দূরে যেগুলো পুরনো কলেজ আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে তোমরা তখন ভাবতে পারো যে হ্যাঁ, নতুন কলেজগুলোই নেওয়া ভালো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এ যেটা আমার মনে হয়, যেহেতু নতুন কলেজগুলো একদমই নতুন আছে, তো খুব 1-2 বছর 3 বছর করে হচ্ছে, তো সেই জন্য সেক্ষেত্রে কিন্তু পুরনো কলেজগুলোকে আগে প্রেফারেন্স লিস্টে দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে। এরপর যেটা হলো সেটা হলো পেশেন্ট লোড। এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট, কারণ ডাক্তার সবথেকে বেশি যার কাছ থেকে শিখবে সে হলো পেশেন্ট। কারণ পেশেন্ট ওখানে কেমন আছে, কত রকমের ভ্যারাইটির পেশেন্ট তাদের ডিজিজ নিয়ে ভর্তি হচ্ছে, সেই সমস্ত যত বেশি রকমের ভ্যারাইটি রকমের ডিজিজ নিয়ে পেশেন্ট ভর্তি হবে, মানে তুমি তত বেশি রোগ সম্পর্কে জানতে পারবে, সেই অত রকম বেশি রোগের কাছে তুমি আসতে পারবে, সেগুলোকে তোমরা চিকিৎসা করবে এবং তোমরা শিখতে পারবে। তো সেই জন্য পেশেন্ট লোড যত বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিল তত বেশি হবে, তুমি সেই সব বিষয়ে বেশি বেশি জানতে পারবে। তাই পেশেন্ট লোডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডাক্তারির ক্ষেত্রে অ্যাটলিস্ট। তো সেই জন্য বলবো যেই কলেজের যত বেশি পেশেন্ট লোড হবে, সেই কলেজ তত বেশি আমার মনে হয় যে আগে রাখা উচিত, সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। তো এই ফ্যাক্টরগুলো মাথায় রেখে তোমাদের চয়েস ফিলিং করা উচিত। এরপর আসি যে কীভাবে তোমরা চয়েস ফিলিংটা করা উচিত, কোন কলেজকে আগে, কার ক্ষেত্রে কোন কলেজগুলোকে আগে রাখা উচিত, কোন কলেজগুলোকে পরে রাখা উচিত। তো দেখো, তোমাদের যে এখন যেহেতু ভেরিফিকেশান হয়ে গেছে, এরপরে একটা প্রফেশনাল লিস্ট বার করবে, যে যারা সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে, যাদের ডকুমেন্টসের কোনো প্রবলেম নেই, তারা এর পরবর্তী প্রসেসগুলো করার জন্য এলিজিবল, তাদের একটা লিস্ট বের হবে। প্রথমে প্রফেশনাল বের হবে, দেন ফাইনাল একটা লিস্ট বের হবে। মানে ওই স্টুডেন্ট করা, মানে যতজন এর আগে নাম, মানে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করেছো, হয়তো অনেক স্টুডেন্ট, তার মধ্যে কিছু স্টুডেন্ট বাদও যাবে, কিছু স্টুডেন্ট থাকবে, থেকে যারা পরের মানে প্রসেসিং যেগুলো আছে, চয়েস ফিলিং, চয়েস লকিং, দেন অ্যাডমিশন হওয়া, এগুলোর জন্য যারা এলিজিবল হবে তাদের একটা লিস্ট বের হবে। সেই লিস্টেই যাদের নাম থাকবে তারাই কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। ধরো এবার সেই রকম একটা লিস্ট বের হলো, সেখানে বিভিন্ন রকম স্টুডেন্টের কিন্তু বিভিন্ন রকম
তাদের চয়েস থাকবে। কারোর ধরো গভর্নমেন্ট কলেজেই শুধু পছন্দ, গভর্নমেন্ট এমবিবিএসই পছন্দ, কারোর ধরো গভর্নমেন্ট এমবিবিএস না হলে গভর্নমেন্ট বিডিএস পছন্দ, কারোর আবার দেখা যাচ্ছে যে কোনো কলেজ হলেই হলো, জাস্ট একটা কলেজ চাই। কারোর আবার এরকম হতে পারে যে গভর্নমেন্ট বিডিএসের তুলনায় সে বেশি প্রেফার করে নন গভর্নমেন্ট স্টেট কোটাতে এমবিবিএস কলেজ। তো এরকম বিভিন্ন লোকের বিভিন্ন স্টুডেন্টের কিন্তু বিভিন্ন রকম মতামত থাকবে, বিভিন্ন রকম পছন্দ থাকবে, প্রেফারেন্স থাকবে। তো সেই রকম কত রকমের স্টুডেন্ট থাকতে পারে এবং তাদের জন্য কীরকমভাবে চয়েসিং করা উচিত সেটাই আমি তোমাদের এটার মাধ্যমে বলবো। তার আগে আমি তোমাদের দুটো তিনটে বিষয় ক্লিয়ার করে দিই। 1 নম্বর হলো সিট সারেন্ডার কি। দেখো, সিট সারেন্ডার মানে হলো তুমি অ্যাডমিশন নিয়েছো কিন্তু আপগ্রেডেশনের জন্য উইলিংনেসে ইয়েস করোনি, এবার অ্যাডমিশন হয়ে গেছে, তারপর তুমি কলেজটা ছেড়ে দিতে চাইছো, তখন সেটাকে কিন্তু সিট সারেন্ডার বলা হয়। আর সিট সারেন্ডার করলে তুমি আর পরবর্তী কাউন্সেলিংয়ে কিন্তু তুমি পরবর্তী রাউন্ডগুলোতে আর অ্যাটেন্ড করতে পারবে না। আর একটা যেটা আছে সেটা হলো ফ্রি এক্সিট বা নন রিপোর্টেড ক্যান্ডিডেট। মানে তোমার কলেজে সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, তারপর তোমার মনে হচ্ছে যে না, তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে চাও না, তুমি ওই কলেজটাই চাও না, তো সেই জন্য তুমি অ্যাডমিশন নিতেই গেলে না, অ্যাডমিশনও নিলে না, সেক্ষেত্রে তুমি হলো ফ্রি এক্সিট করলে সেটাকে, এবং সেক্ষেত্রে তুমি পরবর্তী রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবং সেটা শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে যদি তুমি কলেজ পেলে কিন্তু অ্যাডমিশন নাওনি, তখন তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং সেকেন্ড রাউন্ডেও যদি এরকম হয় যে সেকেন্ড রাউন্ডে তুমি একটা কলেজ পেলে এবং তুমি সেক্ষেত্রে ওই কলেজটায় অ্যাডমিশন নিতে যাওনি, কারণ তোমার ওই কলেজটা পছন্দ হয়নি, তুমি থার্ড রাউন্ডে দেখতে চাও যে কোন কলেজ হয়, সেক্ষেত্রেও তুমি পার্টিসিপেট করতে পারবে। মানে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের পর কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে। কিন্তু থার্ড রাউন্ডে যদি এরকম হয় যে থার্ড রাউন্ডে একটা কলেজ পেলে এবং তারপর তোমার মনে হচ্ছে যে তোমার ওই কলেজটা পছন্দ হয়নি, তুমি অ্যাডমিশন নিতে চাও না, তুমি পরবর্তী রাউন্ডে দেখতে চাও যে কোন কলেজ হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি আর পারবে না। তো নন রিপোর্টেড ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের পরেই, ফার্স্ট রাউন্ডেও পারবে, সেকেন্ড রাউন্ডেও পারবে, কিন্তু থার্ড রাউন্ডের পরে যে আর কিন্তু পারবে না। ওকে, তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ধরো চয়েস ফিলিংয়ে তুমি কোনো কলেজের নাম দিয়ে দিলে, এমন একটা কলেজ যেটা তুমি পছন্দ না, তুমি জাস্ট মানে মনে হয়েছিল যে দিয়ে দিলাম, তাই জন্য যে কোনো একটা কলেজ দিয়ে দিলে, ধরো নন গভর্নমেন্ট কলেজই দিয়ে দিলে, এবং সেই কলেজে, এবং এটা ধরো থার্ড রাউন্ডের ক্ষেত্রে তুমি করছো, তখন ওই কলেজটা তোমার নামে চলে আসলো এবং তোমার ওই কলেজে সিট অ্যালটমেন্ট হয়ে গেল, তখন কিন্তু তুমি যদি ওই কলেজে অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তুমি ফার্দার রাউন্ডে আর অ্যাটেন্ড করতে পারবে না। তো সেই জন্য যেই কলেজ তুমি চাও না সেই কলেজ তুমি যে কলেজ প্রেফারেন্স লিস্ট থাকবে, চয়েস ফিলিংয়ের লিস্ট থাকবে, সেখানে দেওয়ারই দরকার নেই। কারণ সেক্ষেত্রে তোমার এরকম কোনো কনফিউশনে পড়তে হবে না যে আমি অ্যাডমিশন নেবো কি নেবো না, আর অ্যাডমিশন যদি না নিই তাহলে আমি পরের রাউন্ডে যেতে পারবো না, এরকম কোনো ঝামেলাই থাকবে না যদি কিনা তুমি চয়েস ফিলিংটা ঠিকঠাক করে করো। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা কার র্যাঙ্ক কেমন তার উপর ডিপেন্ড করে, তুমি ধরো কারোর হয়তো এরকম আছে যে র্যাঙ্কটা বর্ডার লাইন র্যাঙ্ক বা এমন র্যাঙ্ক যেটাতে মনে হচ্ছে হয়তো কলেজ হবে না, তো সেই জন্য তুমি ভাবছো ফার্স্টের দিকের কলেজ তো আমি পাবোই না, পেলেও লাস্টের দিকের কলেজ পেতে পারি, তাহলে আমি লাস্টের দিকের কলেজগুলোই আগে দিয়ে দিই, ফার্স্টেরগুলো পরে দেবো বা দেবোই না, কারণ ওগুলোতে তো আমার এমনিও হবে না, আমি বুঝতেই পারছি। সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম কেউই করবে না, আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি। কারণ কি, তোমার যেই র্যাঙ্কই আসুক না কেন, তুমি যে লিস্টটা তৈরি করবে সেই লিস্টের একদম ফার্স্টের কলেজ থেকে তোমাকে দেখা হবে। ধরো ফার্স্টেই তুমি দিয়েছো এমসিকে, তারপর এনআরএস, এসএসকেএম, এইভাবে দিতে দিতে ফার্স্টের প্রেফারেন্স থেকে লাস্ট প্রেফারেন্স অবধি প্রত্যেকটা কলেজই কিন্তু তোমার দেখা হবে যে তোমার র্যাঙ্কের আগের র্যাঙ্ক পর্যন্ত পেয়ে গেছে, এইবার তোমার র্যাঙ্কটা আসছে, তো তোমার র্যাঙ্কে ওই কলেজে কোনো সিট ফাঁকা আছে কিনা, যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু তুমিই পাবে ওই সিটটা। এইভাবে তোমার যে লিস্ট তৈরি হবে সেই লিস্টের প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো সব কলেজেই দেখা হবে। এমন কখনোই হবে না তুমি কোনো কলেজ আগে, যেই কলেজটা তুমি পরে দিয়েছো, ধরো পেছনের দিকে কোনো একটা কলেজ পেছনে দিয়েছো, সেই জন্য কিন্তু তুমি দিয়েছো, লিস্টে আছে, তোমার লিস্টে আছে, তাহলে কিন্তু কখনোই এমন হবে না যে র্যাঙ্ক তোমার পেছনের র্যাঙ্ক সে ওই কলেজটা পেয়ে গেছে অথচ তুমি পাওনি, তুমি আগেরও কোনো কলেজ পাওনি বা ওই কলেজটাও পাওনি, এরকম কিন্তু কখনোই হবে না। আগে দেখা হবে যে তোমার র্যাঙ্কে ওই সব কলেজের মধ্যে কোনোটাতেও আসছে কি আসছে না, তুমি আগে তোমার অ্যালটমেন্ট হবে, তারপরেই কিন্তু তোমার পরের র্যাঙ্কের যে স্টুডেন্ট থাকবে তার র্যাঙ্ককে দেখা হবে। তো সেই জন্য আমি সবাইকেই বলবো, তোমরা সবাই নিজেদের মতন নিজের কোন কলেজ সবার আগে দেওয়ার ইচ্ছা, তারপর কোন কলেজ দেওয়ার ইচ্ছা, তারপর কোন কলেজ দেওয়ার ইচ্ছা, এরকম করে একটা প্রেফারেন্স লিস্ট বানাও নিজেদের পছন্দ মতন। এছাড়াও আমি এর পরবর্তী ভিডিওতে, যেহেতু এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, সেজন্য আমি
জেনারেলি সব স্টুডেন্টরা যেমন প্রেফারেন্স লিস্ট চাই, যেরকম প্রেফারেন্স এখনকার কলেজগুলোর যেমন ডিম্যান্ড আছে, কোন কলেজ আগে কোন কলেজ পরে, এবং আমার নিজের পার্সোনালি যেরকম মনে হয় যে কোন কলেজ আগে রাখা উচিত এবং কোন কলেজ পরে রাখা উচিত, সেই রকমভাবে আমি নিজেও একটা তোমাদের এর পরবর্তী ভিডিওতে সেই লিস্টটা, কলেজ প্রেফারেন্স লিস্টের একটা লিস্ট বানিয়ে দেবো। বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি যে কার কেমনভাবে চয়েস ফিলিং করা উচিত সেটা, যেহেতু এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে সেই জন্য এই ভিডিওতে আমি সেটা অ্যাড করতে পারলাম না। তো যেটা বললাম যে সবাই নিজের নিজের আলাদা আলাদা পছন্দ থাকে। কারোর ধরো হতে পারে যে তার নর্থ বেঙ্গলের বাড়ি একদম কলেজের পাশে, সে অবশ্যই বাঁকুড়ার আগে কলেজ নর্থ বেঙ্গলই দেবে। তো এইরকমভাবে সবার কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল পছন্দ থাকতে পারে। তো সেই রকমভাবে তোমরা নিজেদের পছন্দ মতন একটা করে লিস্ট তৈরি করো, এবং আমিও একটা জেনারেলাইজ তোমাদের লিস্ট দিয়ে দেবো। দেন তোমরা চাইলে সেটা চেঞ্জ করতেও পারো, তোমাদের লিস্টে কোনো কলেজ যদি চেঞ্জ করতে চাও আগে পরে, তাহলে সেটা করতেই পারো। এভাবে লিস্টটা তৈরি করো এবং কলেজ প্রেফারেন্স কিন্তু তোমরা সেভাবেই দেবে। আর এখানে দেখো, যেটা আমি তোমাদের বলেছিলাম যে একটা ফাইনাল লিস্ট বের হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, যারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট এবং পরবর্তীতে তারা কাউন্সেলিংয়ের বাকি প্রসেসগুলো কন্টিনিউ করতে পারবে। তো এইরকম স্টুডেন্টের মধ্যে কেউ এমন থাকতে পারে যে শুধুমাত্র গভর্নমেন্ট এমবিবিএসই চায়, সে গভর্নমেন্ট বিডিএস বলো বা নন গভর্নমেন্ট এমবিবিএস বলো, কোনোটাই চায় না। তাকে আমি বলবো যে তুমি শুধুমাত্র গভর্নমেন্ট এমবিবিএস কলেজই দেবে, একদম গভর্নমেন্ট এমবিবিএসের ফার্স্ট টু লাস্ট যে যতগুলো গভর্নমেন্ট এমবিবিএস কলেজ আছে সবকটাই দেবে তোমার প্রেফারেন্স লিস্ট হিসাবে। ধরো তুমি এমসিকে ফার্স্টে চাইছো, তারপর এসএসকেএম, বা এসএসকেএম ফার্স্টে চাইছো, তারপর এমসিকে, তারপর এনআরএস, এইভাবে ফার্স্ট থেকে শুরু করে একদম মোর প্রেফারেন্স যেগুলো থাকবে সেগুলো আগে রাখবে। দেন ধীরে ধীরে কমাতে কমাতে লাস্ট পর্যন্ত সবকটা গভর্নমেন্ট কলেজই দেবে, শুধুমাত্র এমবিবিএস কলেজই দেবে। কারণ বিডিএস কলেজ যদি তুমি দাও তাহলে কিন্তু তুমি হয়তো বিডিএস পড়তেই চাও না, তুমি নিতেও চাও না, কিন্তু যদি বিডিএস কলেজ তুমি দিয়ে থাকো তাহলে কিন্তু হয়তো তোমার র্যাঙ্কে সেই কলেজটা যদি চলে আসে তাহলে তোমাকে সেই কলেজে আবার অ্যাডমিশন নিতে হবে, বা অ্যাডমিশন নিলে না, ফার্স্ট রাউন্ডের পরে তো সেকেন্ড রাউন্ডে তুমি আবার অ্যাটেন্ড করতেই পারবে, সেকেন্ড রাউন্ডের পরেও থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু ততক্ষণে কি হবে, যেহেতু তোমরা যখন কাউন্সেলিং করবে তোমরা দেখতে পাবে যে ফার্স্ট রাউন্ডে যত সিট থাকছে, যখন ফার্স্ট রাউন্ড হয়ে যাবে, অ্যাডমিশন হয়ে যাবে, সেকেন্ড রাউন্ডের যে সিট ম্যাট্রিক্স বের হবে সেটাতে কিন্তু সিট সংখ্যা খুবই কম থাকবে, খুবই কম। তো সেক্ষেত্রে তুমি কিন্তু তুমি জানো না যে কতজন তোমার আগের স্টুডেন্ট আছে যাদের র্যাঙ্ক অনেক ভালো, তারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি কোনো কারণে, তারা সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করছে ডাইরেক্ট। তো সেক্ষেত্রে তোমার কম্পিটিশান কিন্তু তাদের সঙ্গেও হবে, যেটা ফার্স্ট রাউন্ডে হতো না। এবার তাদের র্যাঙ্ক যদি তোমার আগে থাকে তাহলে কিন্তু সেই কলেজটা তারাই পেয়ে যাবে। এবং বিডিএসের ক্ষেত্রে কি হবে, তুমি ধরো বিডিএসটা দিয়ে দিলে, তুমি ভর্তিই হতে চাও না, সেটা তুমি ফার্স্ট রাউন্ডে তুমি সিটটা ছেড়ে দিয়ে আবার সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে পারো, সেকেন্ড রাউন্ডে সিটটা দিয়ে আবার থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে পারো, কিন্তু থার্ড রাউন্ডের পরে কিন্তু তুমি আর অ্যাটেন্ড করতে পারবে না, এরকম যদি হয়। কিন্তু তুমি যেহেতু তুমি কলেজটা নিতে চাও না, অ্যাডমিশন নিলে না, তাহলে কিন্তু তুমি পরের রাউন্ডে আর অ্যাটেন্ড করতে পারবে না। কারণ আর যদি তুমি কলেজটা না দাও তাহলে তোমার কোনো ঝামেলাই নেই, তুমি যেগুলো চেয়েছিলে সেগুলোতে হয়নি, তাহলে তুমি আপগ্রেডেশন করে রাখছো, পরে দেখবে যে তোমার পরের রাউন্ডে হয় কি হয় না, তুমি আবার স্মুথলি কিন্তু পরের রাউন্ডে অ্যাটেন্ড করতে পারবে। এরপর ধরো কোনো স্টুডেন্ট এরকম আছে যার গভর্নমেন্ট এমবিবিএস প্রেফারেন্সে সবার আগে, আর যদি গভর্নমেন্ট এমবিবিএসের যে কোনো কলেজ হোক না হয়, তাহলে সে গভর্নমেন্ট বিডিএস নিতে চায়, নন গভর্নমেন্ট এমবিবিএসের আগে সে নন গভর্নমেন্ট এমবিবিএস নিতে চায় না, স্টেট কোটাই হোক না কেন। তাহলে তারা কি করবে, ফার্স্টে সমস্ত গভর্নমেন্ট এমবিবিএস কলেজগুলো দেবে এবং তারপর গভর্নমেন্ট বিডিএস কলেজগুলো দেবে, আর বাকি কোনো কলেজ কিন্তু তার দেওয়ার দরকার নেই। একই রকম প্রবলেম হবে, যেটা আমি এর আগেও বললাম, যে তোমার আবার হয়তো ভর্তি হলে না, কিন্তু নন রিপোর্টেড ক্যান্ডিডেট হিসাবে তোমাকে আবার সেই অ্যাটেন্ড করতে হবে, এবং সেকেন্ড রাউন্ডের পরে যদি সেটা হয় তাহলে তোমার আবার রেজিস্ট্রেশন ফিস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এই সমস্ত অনেক ঝামেলা আছে। তো সেই জন্য তোমরা এই সব ঝামেলার মধ্যে যদি নাই পড়তে চাও, শুধু নিজের প্রেফারেন্সে যেগুলো আছে সেই কলেজগুলোই দেবে এবং সব কটা কলেজই দেবে। আর যেটা আমি তোমাদের বলেছিলাম যে ধরো কারোর বর্ডার লাইন র্যাঙ্ক আছে বা এমন র্যাঙ্ক যাতে মনে হচ্ছে যে হবেই না, তারাও কিন্তু একদম গভর্নমেন্ট এমবিবিএসের সব কটা কলেজ দেবে, বা তার যদি প্রেফারেন্সে থাকে যে গভর্নমেন্ট বিডিএসও, তাহলে গভর্নমেন্ট এমবিবিএস সব তো দেবেই, সাথে গভর্নমেন্ট বিডিএসও দেবে। কারোর ধরো এমন মনে হচ্ছে যে আমার গভর্নমেন্ট এমবিবিএস হবে না, শুধু বিডিএস কলেজগুলো হলেও হতে পারে, সেক্ষেত্রে তারা শুধুমাত্র বিডিএস দেবে না, তারাও কিন্তু গভর্নমেন্ট এমবিবিএসও দেবে, গভর্নমেন্ট বিডিএসও দেবে। কারণ সেক্ষেত্রে তোমার পসিবিলিটি থাকবে যে কোনো কারণে ধরো একটা সিট খালি হয়ে গেল এবং তোমার ওই কলেজে কিন্তু চান্স পাওয়ার কিছু একটা হলেও পসিবিলিটি থাকে, কিন্তু তুমি যদি চয়েস ফিলিংয়ে সেই কলেজের নামটাই না দাও তাহলে কিন্তু তোমার র্যাঙ্কে সেই কলেজ পেলেও কিন্তু তুমি আর পাবে না। দেখা যাচ্ছে যে তোমার পরের কেউ সেই কলেজটা পেয়ে গেছে, তুমি যদি লিস্টে নামটা দিতে তাহলে হয়তো তুমি পেতে।
সেই জন্য এই ভুলটা যাতে না হয় সেই জন্য সবাই সব কলেজই দেবে, যার মানে যেই কলেজগুলোতে পড়ার ইচ্ছা আছে সেগুলো কিন্তু সব কটাই দেবে। এমন না যে আমার র্যাঙ্ক পেছনে হয়েছে বা আমার শুধু মনে হচ্ছে বিডিএস হবে, এমবিবিএস হবে না, সেই জন্য আমি এমবিবিএসসি দিলামই না, তাহলে কিন্তু এমবিবিএসে চান্স পাওয়ার যে ক্ষুদ্রতম পসিবিলিটিও থাকতো সেটাও কিন্তু তুমি হারাবে। এরপর ধরো এমন স্টুডেন্ট আছে যার গভর্নমেন্ট এমবিবিএস ফার্স্ট প্রেফারেন্স, সে যে কোনো কলেজই হোক না কেন ফার্স্ট টু লাস্ট সে সব গভর্নমেন্ট এমবিবিএস কলেজগুলো দেবে, তারপর সে নন গভর্নমেন্ট এমবিবিএস দেবে, যেহেতু তার প্রেফারেন্স থাকতে পারে যে গভর্নমেন্ট এমবিবিএস না হলে নন গভর্নমেন্ট এমবিবিএস, তাহলে তার কিন্তু বিডিএস দেওয়ার দরকার নেই। সে যদি এরকম করে যে গভর্নমেন্ট এমবিবিএস দিলাম দেন গভর্নমেন্ট বিডিএস দিয়ে দিলাম তারপর নন গভর্নমেন্ট এমবিবিএস দিলাম, তাহলে হতে পারে তার র্যাঙ্কে গভর্নমেন্ট বিডিএস হয়ে গেছে। কারণ তোমার লিস্টেই কিন্তু তুমি ফার্স্ট থেকে লাস্টে পরপর কিন্তু তারা দেখতে যাবে যে তোমার ফার্স্টে তুমি 1 নম্বরে যে কলেজটা দিয়েছো আগে সেই কলেজটা দেখবে, দেন 2 নম্বরে, দেন 3 নম্বরে, এইভাবে দেখতে দেখতেই তারা কিন্তু যাবে। এবার ধরো তুমি, আমি একটা সোজা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো এমসিকেটা তুমি একেবারেই এমসিকে না, ধরো বর্ধমান মেডিকেল কলেজ এবং রামপুরহাটের মধ্যে তুমি কম্পেয়ার করছো, এবার তোমার মনে হয়েছে যে বর্ধমান হবে না, সেই জন্য তুমি বর্ধমানকে দিয়েছো একদম লাস্ট নাম্বারে আর রামপুরহাটকে ধরো তুমি 3 নম্বরে দিয়েছো। তাহলে কিন্তু তুমি আবার চাইতে যে হ্যাঁ আমার বর্ধমান যদি হতো আমি বর্ধমানই নিতাম, কিন্তু যেহেতু হবে না ভেবেছো সেই জন্য ওটা লাস্টে দিয়ে রেখেছো, তাহলে কিন্তু তোমার র্যাঙ্কে দেখা যাচ্ছে যে রামপুরহাটে হয়ে গেছে। এবার তোমার যেহেতু তুমি 3 নম্বরে ওটা দিয়েছো, 1 নম্বর দেখলো, 2 নম্বর দেখলো, 3 নম্বরে যেহেতু রামপুরহাট দিয়েছো এবং তোমার র্যাঙ্কেও চলে আসে, তাহলে কিন্তু তোমার রামপুরহাটেই নামটা চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু তার ওই রামপুরহাটের পরে তুমি আর যে কলেজগুলো দিয়েছো সেগুলো কিন্তু কোনোটাই দেখবে না। এবার পরে যখন রেজাল্ট আউট হলো তুমি দেখলে যে বর্ধমান মেডিকেল কলেজে তোমার থেকেও পেছনের র্যাঙ্কের বা তোমার র্যাঙ্কেও ওই কলেজটা হয়ে যেত, যেহেতু তুমি লিস্টে ওটা লাস্টে দিয়েছো সেই জন্য কিন্তু সেটাতে হয়নি। কারণ তার আগে তুমি যে কলেজ দিয়েছো সেই কলেজ তোমার প্রেফারেন্স লিস্টে যেটা আগে আছে কলেজ, সেই কলেজে তোমার হয়ে গেছে, সেই জন্য কিন্তু বেটার কলেজ তুমি লাস্টে দিয়েছো বলে সেই কলেজ কিন্তু আর দেখবে না। এরকমভাবে তুমি কিন্তু তোমার ভালো কলেজ পাওয়ার চান্সটাও হারাতে পারো। সেই জন্য আমি বারবার বলছি তুমি নিজের প্রেফারেন্স, নিজের যে কলেজ আগে বেশি পছন্দ সেই কলেজগুলো আগে দেবে, পরের কলেজগুলো পরে দেবে, সেটা যে কলেজই হোক না কেন। কারণ হতে পারে যে বর্ধমান এমসিকের আগে তার প্রেফারেন্স লিস্টে থাকবে, তাহলে সে বর্ধমান আগে দিতে পারে। কিন্তু কারোর যদি এরকম মনে হয় যে কলকাতার কলেজগুলো আগে থাকবে তারপরে পুরোনোগুলো তারপরে নতুনগুলো, তাহলে সে সেভাবেই দেবে। তোমার লিস্টের 1 2 3 4 করে প্রত্যেকটা কলেজ দেখা হবে, তুমি যে লিস্টে যতগুলো কলেজের নাম দেবে সব কটাই দেখা হবে। এই না যে তুমি পেছনে দিয়েছো বলে সেই কলেজে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে, এরকম কিন্তু নয়। কিন্তু তুমি যেই কলেজে আগে দিয়ে দিয়েছো যেটা পেছনে থাকার উচিত ছিল, তোমার র্যাঙ্কে হয়ে গেছে, তাহলে কিন্তু আর তোমার লিস্টের পেছনের দিকে যাওয়া হবে না। তোমার আগে দেখা হবে যে তোমার হচ্ছে কি হচ্ছে না, ফার্স্টেরটা যদি না হয় দেন সেকেন্ডটায় যাবে, সেকেন্ডটায় যদি না হয় দেন থার্ডটায় যাবে, এইভাবেই কিন্তু দেখা হবে। আশা করি যে এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর ধরো এমন স্টুডেন্ট আছে যার গভর্নমেন্ট এমবিবিএস ফার্স্ট প্রেফারেন্স, তাহলে সে গভর্নমেন্ট এমবিবিএস সব কটা দেবে, দেন নন গভর্নমেন্ট এমবিবিএস যেগুলো আছে স্টেট কোটাতে সেটা প্রেফারেন্স, দেন নন গভর্নমেন্ট এমবিবিএস দিল। এবার যদি গভর্নমেন্ট এমবিবিএস বা নন গভর্নমেন্ট এমবিবিএস মানে এমবিবিএসই হচ্ছে না, তাহলে সে গভর্নমেন্ট বিডিএস নিতে পারে। তাহলে সে সেভাবেই চয়েস ফিলিংটা করবে, আগে গভর্নমেন্ট এমবিবিএস দেন নন গভর্নমেন্ট স্টেট কোটাতে এমবিবিএস দেন গভর্নমেন্ট বিডিএস, এবং সব কলেজই সে দেবে তার যেগুলোতে প্রেফারেন্স থাকবে সেগুলো। তারপরে এরকমও স্টুডেন্ট থাকতে পারে গভর্নমেন্ট বিডিএসও হলো না, দেন সে নন গভর্নমেন্ট বিডিএসটাও অ্যাড করে দিতে পারে। আর কিছু স্টুডেন্ট এমন আছে যে ধরো গভর্নমেন্ট এমবিবিএস হলে ভালো, না হলে নন গভর্নমেন্ট এমবিবিএস, এবং সেটাও যদি না হয় তাহলে সে ম্যানেজমেন্ট কোটাতেই এমবিবিএস করবে, তাহলে সে সেভাবেই চয়েস ফিলিং করবে, তার কিন্তু সেক্ষেত্রে নন গভর্নমেন্ট বিডিএস বা গভর্নমেন্ট বিডিএস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর ধরো এমন স্টুডেন্ট আছে সে ম্যানেজমেন্ট কোটাতে ম্যানেজমেন্ট কোটায় এমবিবিএসও যদি না হয় তাহলে সে ম্যানেজমেন্ট কোটাতে বিডিএসই পড়বে, যে কোনো কলেজ হলেই তার হলো, তাহলে সে সমস্ত কলেজই দেবে। গভর্নমেন্ট এমবিবিএস ফার্স্টে দেবে, দেন নন গভর্নমেন্ট এমবিবিএস, ফার্স্টে গভর্নমেন্ট এমবিবিএস দেবে, তারপর যদি তার প্রেফারেন্স থাকে নন গভর্নমেন্ট এমবিবিএস তাহলে সে সেরকম দেবে, তারপর সে দেবে গভর্নমেন্ট বিডিএস এবং তারপর দেবে নন গভর্নমেন্ট বিডিএস। তো এভাবেই তারা চয়েস ফিলিংয়ের সিকোয়েন্সটা এইভাবে সাজাতে পারে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বললাম যে তোমাদের চয়েস ফিলিং করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং কেমন সিকোয়েন্সে তোমাদের চয়েস ফিলিং করা উচিত। আর এর পরের ভিডিওতে, যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, তো এর পরের ভিডিওতে তোমাদের পুরো কলেজ প্রেফারেন্স লিস্ট 1 2 3 4 করে 25টা যে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ আছে সেই প্রত্যেকটা কলেজের কোন কলেজ আগে রাখা উচিত এবং কোন কলেজ পরে রাখা উচিত, যেটা আমার মনে হয় এবং বেশিরভাগ স্টুডেন্টই যেমন রাখে, সেটা নিয়ে আমি একটা কলেজ প্রেফারেন্স লিস্ট তোমাদের এর পরের ভিডিওতেই
দেবো, যাতে কিনা তোমাদের চয়েস ফিলিং করতে সুবিধা হয়। তো আশা করি যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কলেজ রেফারেন্স লিস্ট নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।